ভূমিকম্প সতর্কতায় রাজুকের সিদ্ধান্ত মানেনি বহু প্রতিষ্ঠান। ৩ বছর পর বহাল তবিয়তে পরিত্যক্ত ৪২টি ভবন, মাঝারি কম্পনে ধসে পড়ার শঙ্কা। হসপিটালগুলি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টদের বলা হয়েছে। এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো এরকম পজিটিভ রেসপন্স করে নাই। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। ঢাকা ১৭ আসনের গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় মধ্যরাতে হঠাৎ গোলাগুলি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত, মামলা হয়নি এখনো। হংকংয়ে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৯৪ জনে। ফ্রান্সের মালিকানাধীন তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধস, ৭ জনের মরদেহ উদ্ধার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভূমিকম্প মোকাবেলায় রাজুকের সিদ্ধান্তই মানেনি বিভিন্ন প্রতিষ্ঠান। সুপারিশে ৩ বছর পরও ভাঙা হয়নি পরিত্যক্ত ঘোষিত ৪২টি ভবন। রীতিমতো বিদেশিদের সাথে নিয়ে এই জরিপ করা হলেও সরকারের সিদ্ধান্তকে পাত্তাই দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো। এই কাজে নেতৃত্ব দেয়া প্রকৌশলী বলছেন, এখনই এগুলো না ভাঙলে মাঝারি ভূমিকম্পেও এসব ভবন ধসের শঙ্কা প্রবল। তানভীর মুর্শিদের ক্যামেরায় মাহফুজ মিশু জানাবেন এমন কয়েকটি চরম ঝুঁকিপূর্ণ ভবনের কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ২য় তলা। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ, রসায়ন, গণিত তাদের ক্লাস চলে, কিন্তু দোতলা থেকে এই পিলারের পুরো অংশটাই ফেটে আলাদা হয়ে গেছে, একদম রীতিমতো এই যে দেখেন আলাদা, এবং এখান থেকে নিচতলার সব কিছুই দেখা যাচ্ছে। এবং এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা বা নির্মাণ না করে বরং এরকম সাময়িক সাপোর্ট দিয়ে এই ভবনটি কিন্তু চালু আছে, এবং এখানে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা, ল্যাব সবই চলে সাধারণ সময়ে। একই হাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি ভবনের। ক্লাস, পরীক্ষা, ল্যাব, নানা কাজে শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত আনাগোনা এখানে। ২১ নভেম্বরের ভূমিকম্পের পর তাই উদ্বেগ আরও বেড়েছে শিক্ষার্থীদের। যদিও সরকার এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরও অন্তত ৩ বছর আগে। সায়েন্স ফ্যাকাল্টির ওই বিল্ডিংটাতে উপরতলায় হচ্ছে, উপরতলা থেকে নিচতলা দেখা যায়, তার মানে হচ্ছে ছাদটা ওইখানে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, ইটগুলো সরে গেছে। বিল্ডিংগুলো আগের থেকেই যেহেতু পুরনো, এখন ভূমিকম্পের কারণে নিশ্চয়ই আরও ক্ষতিগ্রস্ত কিছুটা তো হয়েছেই। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এই ভবনেরও বেহাল দশা। এরই মধ্যে চলছে ক্লাস, পরীক্ষা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ২০২২ সালেই এই ভবনকে ভেঙে ফেলার সুপারিশ করা হলেও এখনো তা করেনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পরীক্ষা দিয়ে হল থেকে বের হতে পারবো, এরকম কোনো কিছু তো কেউ গ্যারান্টি দিতেছে না। যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা আছে, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। বাইরে ফিটফাট হলেও একই রকম ঝুঁকিপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের ২টি ভবন। এগুলো ভেঙে নতুন স্থাপনা করার কথা থাকলেও হয়নি কাজের কাজ কিছুই। রাজুকের তালিকায় পরিত্যক্ত এই ভবনে এখনও চলছে আশুলিয়ার দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। ২ বছর আগে মনে হয় আমাদের কাছে একটা রাজুক থেকে আসলো যে ভবনটা নাকি ঝুঁকিপূর্ণ। আমরা মনে করি যে এটা ঝুঁকিপূর্ণ না। কেবল জগন্নাথ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও এ, বি ও ডি ব্লক ভেঙে ফেলার কথা ছিল ২০২২ সালেই। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটিকে পিজি হাসপাতাল নামে আপনারা সবাই চেনেন, সেটির এই ব্লক সহ 3টি ব্লকের সব ভবনকে ২০২২ সালে পরিত্যক্ত ঘোষণা করে রাজুক, এবং তারপরে ৩ বছর পেরিয়ে গেলেও এই ভবনগুলো ন্যূনতম সংস্কার হয়নি। ভেঙে ফেলা তো দূরের কথা, তাই চারপাশে
ভূমিকম্পের যে অশনি সংকেত, তাতে এই ভবনগুলো কিংবা এর সাথে সম্পর্কিত অথবা সেবা নিতে আসা মানুষের কি হবে সেটি বড়ই উদ্বেগের বিষয়। এই এ ব্লকেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, সেখানে নিয়মিত আসা যাওয়া অন্তত 1000 খানেক চিকিৎসকের। এই ভবনেই ডক্টরস হোস্টেলও। বিশেষ করে 7 তলায় ভয়াবহ দশা, ছাদ ভেঙে পড়ার উপক্রম। এসব নিয়েই এখানে থাকতে হচ্ছে 270 আবাসিক চিকিৎসককে। তো এখন তো আমরা একটু ভীত সন্তুষ্টই, এখন বাকিটা আল্লাহর উপর ভরসা করেই আমরা আসি, আর এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। ছেড়ে দেওয়ার কথা বলছে, আমরা সবাই ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। বিশ্বব্যাংকের অর্থায়নে 2022 সালে রাজুক এলাকার 3252টি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে জরিপ করে 42টি ভবন ভেঙে ফেলার সুপারিশ করেন গবেষকরা। আর জরুরি সংস্কারের জন্য চিহ্নিত করা হয় 187 ভবনকে। সেই প্রকল্পের পরিচালক ছিলেন রাজুকের সদ্য সাবেক এই প্রধান প্রকৌশলী। অনেক চেষ্টার পরও সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হয়নি তা নিয়ে হতাশা আছে তারও। স্কুলগুলি এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের বলা হয়েছে, আর হসপিটালগুলি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টতে বলা হয়েছে। আর ইউনিভার্সিটির যেমন ঢাকা ইউনিভার্সিটির লেদার টেকনোলজি বিল্ডিং, তারপর জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তারপরে আমাদের আছে মেডিকেল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এ ব্লক, বি ব্লক, এই ধরনের এইগুলি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মীর মোশাররফ হোসেন হল, এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো এরকম পজিটিভ রেসপন্স করে নাই। তীব্র আতঙ্ক আর উদ্বেগের এই সময় এসব ভবন দ্রুত ভাঙ্গা হলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কিছুটা কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে জনগণ যে দলকেই বেছে নেবে তাদেরকে সমর্থন দেবে জামায়াত, একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা 17 আসনের ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশ। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি, ফ্যাসিবাদের কিছু লক্ষণ এখনো আছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, যে কোনো মূল্যে জামায়াতকে রাজনীতি থেকে ব্যান করার ষড়যন্ত্র চলছে। পুরানো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে আসার কথা জানিয়ে আমির বলেন, জনগণের হৃদয়ে যে ভালোবাসার পোস্টার লেগে গেছে তা কেউ ছিঁড়তে পারবে না। আমির বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের নিয়ে গড়াই জামায়াতের অঙ্গীকার। রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। রাজধানীর করাইল বস্তির অনেকে এখনো খোলা আকাশের নিচে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর খাবারও মাথা গোজার ঠাঁই নিয়ে লড়ছেন বাসিন্দারা। সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন সেখানে। রেদওয়ান, গৃহহীন বস্তিবাসী কিভাবে কি করছেন? মারফি, এই মুহূর্তে ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিও কিন্তু বস্তির একটি ঘর। মূলত এই জায়গাটিতেই কিন্তু একটি দোতলা টিনের চালা ছিল, এখন কিন্তু এই জায়গাটিতে একেবারেই ছাদ নেই। এবং আশপাশের যে চিত্র যদি একটু দেখাতে চাই, এই পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে যে ঘরশূন্য, ছাদশূন্য যে কথাটিতে বলছিলেন, সবারই কিন্তু একই রকম অবস্থা। এবং অনেকেই এই বস্তিবাসীরা প্রায় বলছেন যে 10,000 বস্তিবাসী কিন্তু তারা এখন পর্যন্ত নানাভাবেই এই দুই দিন ধরে কিন্তু তারা এই যে শামিয়ানা টাঙিয়ে নানান রকমের খাবার সংকটে ভুগছেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি সংস্থাই তাদের জন্য ত্রাণ নিয়ে এসেছেন, খাবার পানি নিয়ে এসেছেন, তবে সেগুলো কিন্তু যতটুকু দরকার তার তুলনায় কিন্তু খুবই অপ্রতুল। এবং প্রয়োজনীয় যতগুলো সামগ্রী আসলে একটা মানুষের জন্য থাকার জন্য, বেঁচে থাকার জন্য যেই কয়েকটা জিনিস প্রয়োজন, তার সবগুলোরই কিন্তু এই জায়গাটিতে সংকট রয়েছে। পাশাপাশি আমরা আসার পরে যেটি জানতে পারলাম যে এখন পর্যন্ত সকালের বা কিংবা দুপুরে যতগুলোই ত্রাণের জন্য খাবার নিয়ে আসা হয়েছে, আশপাশের বস্তিগুলো থেকেও কিন্তু মানুষগুলো সেগুলো নিয়ে চলে গেছেন। অর্থাৎ যারা মূল প্রাপ্য কিংবা যাদের মূলত প্রয়োজন খাবারগুলো, তাদের বাইরেও কিন্তু বাইরের লোকজন সেগুলো নিয়ে যাচ্ছেন। যার কারণে এই মুহূর্তে কয়েকটি সংস্থা তারা দেখতে পাচ্ছি যে লিস্ট করে প্রতিটি ঘরে যাদের আসলে খাবার প্রয়োজন তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করছেন। বস্তিবাসী বলছেন যে আসলে শুধু খাবার না, তাদের পাশাপাশি
পাশাপাশি শীত বস্ত্রের সংকট, নানান রকমের সংকটের পাশাপাশি কিন্তু তারা একরকম মানবতর জীবনযাপন করছেন এবং এই সব সংকট কিন্তু এত দ্রুতই নিষ্পত্তি হবে, সমাধান হবে তা কিন্তু না। এই সংকটের কিন্তু দীর্ঘমেয়াদী তারা সমাধান চান এবং প্রশাসনের হস্তক্ষেপও তারা কামনা করছেন। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় গত মধ্যরাতে সাদ্দাম মিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবার জানায়, মৎস্য ব্যবসায়ী সাদ্দাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারী ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে এলাকার লায়ন শাকিল গ্রুপ ও দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিলীপের অনুসারীদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে লায়ন শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর মধ্যরাতে দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দে ছুটে এসে সাদ্দামের রক্তাক্ত দেহ দেখতে পান স্বজনরা। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ লায়ন শাকিল গ্রুপকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ। তবে অভিযোগ অস্বীকার করে দিলীপ দাবি করেন, মধ্যরাতে শাকিল গ্রুপ ফের হামলা করলে গুলিতে প্রাণ হারান সাদ্দাম। দিলীপ ভাই, তারপর হচ্ছে গিয়ে বাবুল ভাই, আর হচ্ছে গিয়ে পলাশ ভাই, ওরা আয়সা ডাইকা নিয়ে যায়। এমনি আয়সা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। আমার ছেলেটার বাড়ি থেকে ডাইকা নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইল এই বাবুল আর হইল পলাশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গভীর রাতে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। সেখানে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সেখানকার পরিস্থিতি কি? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন? মারফি, এই ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা বা কোনো অভিযোগ কিন্তু থানায় জমা পড়ে নাই। পাশাপাশি কোনো অভিযোগ কিন্তু থানায় জমা পড়ে নাই। কিন্তু আমরা সদর থানা পুলিশের সাথে কথা বলেছিলাম। সদর থানা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে গতকাল সন্ধ্যার যে প্রথম যে ঘটনাটি কান্দিপাড়ার মোড়ে ঘটেছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু তারা তাদের অভিযান কিন্তু শুরু করেছে। আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি যে গতকাল মধ্যরাতে কিন্তু সাদ্দামকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। অর্থাৎ এই পরপর 2টি ঘটনায় অস্ত্রের ব্যবহারের কারণে কিন্তু একটি জনমনে কিন্তু আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে তারা যারা অস্ত্রবাজ তাদেরকে গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি পুলিশের পাশাপাশি র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন। হংকংয়ে হাউজিং কমপ্লেক্সে লাগা আগুনে প্রাণহানি বেড়ে 94 জন হলো। এখন খোঁজ মেলেনি অ্যাপার্টমেন্টগুলোয় থাকা 279 বাসিন্দার। ধারণা অনেকেই ভেতরে আটকা। 24 ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও ভবনগুলো থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। ভেতরে উচ্চ তাপমাত্রা এবং আংশিক ভাঙন দেখা দেয়ায় উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো পর্যন্ত ভবনের অর্ধেক পর্যন্ত অভিযান চালাতে পেরেছে, আরও উপর পর্যন্ত আগুন ছড়িয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত ঘটে তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট নামের হাউজিং কমপ্লেক্সে। মোতায়েন করা হয় ফায়ার সার্ভিসের 1200-র বেশি কর্মী। এদিকে দায়িত্ব অবহেলার কারণে আটক করা হয়েছে 3 জনকে। হংকংয়ের 6 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি। ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সরকার। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই ঘটনায় শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ভূমিধসে বহু ঘরবাড়ি বিধ্বস্ত, এখনও নিখোঁজ অনেকে, তাদের খোঁজে চলছে তল্লাশি। তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধস হওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল অভিযান। মূল ভূখণ্ডে না হলেও তাহিতি দ্বীপের মালিকানা ফ্রান্সের। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। পূর্ববর্তী প্রশাসনের অনুমোদনকৃত অবৈধ অভিবাসনদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। একদিন আগেই আফগান এক
অভিবাসীর গুলিতে গুরুতর আহত হন মার্কিন ন্যাশনাল গার্ডের 2 সদস্য, মৃত্যু হয় তাদের একজনের। ধারণা করা হচ্ছে এর জেরেই অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পানামায়। বৃহস্পতিবার দেশটির রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হয় বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, ক্রমেই দেশটিতে বাড়ছে যুক্তরাষ্ট্রের আধিপত্য, নিজ দেশ মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবি তোলেন তারা। পাশাপাশি বর্তমানে দেশটিতে কত মার্কিন সেনা অবস্থান করছে, তাদের কাছে কি কি অস্ত্র আছে সেটিও জনসাধারণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি বাতিল এবং দেশটিতে সম্ভাব্য মার্কিন ঘাঁটি তৈরির সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েও স্লোগান দেন তারা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।